হ্যালো ছাত্রছাত্রীগণ, যে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। অধ্যায়টির নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তার মানে কি? তার মানে তড়িৎ প্রবাহের ফলে এখানে কিভাবে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় তার সম্বন্ধে আমরা জানবো। তো তার আগে প্রথমে জানতে হবে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্বন্ধে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে সেই সব পদার্থগুলো যেগুলো কি দেখা যায় যে হয় জলে দ্রবীভূত হয়ে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহন করার সঙ্গে কি হচ্ছে যে তাদের মধ্যে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে কি দেখা যায় নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ তারা বিশ্লেষিত হয়ে নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন করে। তাকে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন ভাবো NaCl। NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড। কি দেখা যায়? এটি জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে Na+ আর Cl- আয়ন। তবে যদি NaCl এর জলীয় দ্রবণ নিই তাহলে NaCl এর কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। কিন্তু যদি গলিত অবস্থায় NaCl নিই তাহলে দেখা যায় যে Na+ আর Cl- আয়ন উৎপন্ন হয়, এবং তারপর যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তাহলে কি দেখা যায় ক্যাথোডে উৎপন্ন হয় Na বা সোডিয়াম, আর অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন। তাই এটা হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কোনগুলো বলবো? মোটামুটি যে কোনো আয়নীয় যৌগই সাধারণত হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ আয়নীয় যৌগ মানে সেটিকে কি দেখা যায় হয় জলে দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায় সেটি ক্যাটায়ন ও অ্যানায়নে ভেঙে যায়, আর তড়িৎ পরিবহন করে এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো। তাই যতক্ষণ না একটি পদার্থ আয়নে বিভাজিত হচ্ছে না ততক্ষণ সেটি কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম হবে না। তাই প্রায় সব আয়নীয় যৌগে কি দেখা যায় যে তড়িৎ পরিবহনে সক্ষম। এছাড়াও যে কিছু কিছু সমযোজী যৌগ আছে যেগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে, যেমন হচ্ছে বিভিন্ন রকম অ্যাসিড। কারণ অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যাসিড কাকে বলি? যেসব পদার্থ জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ বা H3O+ আয়ন উৎপন্ন করে তাকে বলে কি অ্যাসিড। অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে কি দেখা যায় সেটি জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়নে বিভক্ত হয়। যেমন হয় যে H2SO4, এটি ভেঙে যায় 2H+ আর SO4 আয়নে, তাই এটি অ্যাসিড। HNO3, এটি ভেঙে যায় H+ আর NO3- আয়নে, তাই এটা অ্যাসিড। তাই অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অ্যাসিড, আয়নীয় যৌগ, ক্ষারীয় পদার্থ এগুলো সব হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যেসব পদার্থ জলে দ্রবীভূত হয়ে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তড়িৎ পরিবহন করতে পারে না, যেহেতু তড়িৎ পরিবহন করে না তাই সেটি নতুন কোনো ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন করতে পারে না, তাদের বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। মোটামুটি যেসব সমযোজী যৌগ হয়, সমযোজী যৌগের মধ্যে অধিকাংশ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, বিশেষ করে যদি সেটা জৈব যৌগ হয়। যেমন হচ্ছে C12H22O11, এটা হচ্ছে চিনি বা সুক্রোজের সংকেত। এটি আয়নে বিভক্ত হয় না, এটি জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় কোনো আয়ন উৎপন্ন করতে পারে না, তাই এটি হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। গ্লুকোজ, ইথাইল অ্যালকোহল এগুলো সব হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ।
কারণ এরা জলে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে না, যেহেতু এটা কোনো আয়ন উৎপন্ন করছে নাই, ক্যাটায়ন আয়নে বিভক্ত হচ্ছে নাই, তাই এটা কোনো তড়িৎ পরিবহন করে নাই, তাই তড়িৎ প্রবাহের ফলে এটি বিশ্লেষিত হয় না, তাই এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এরপরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ ঘটবে কিভাবে, বা তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝবো? তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ বিশ্লেষণ মানে বলা হচ্ছে যে রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে সেটি বিশ্লেষিত হয়ে নতুন ধর্মনিষ্ঠ পদার্থ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এবার তড়িৎ বিশ্লেষণ ঘটবে কোথায়? তড়িৎ বিশ্লেষণের জন্য দরকার আমাদের একটা কাচের পাত্র। সাধারণত কাচের পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। যে কাচের পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তা করা হচ্ছে ভোল্টামিটার। এটা খারাপ, এটা হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটার আর ভোল্টমিটার দুটো শুনতে একই লাগে, কিন্তু দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ভোল্টামিটার মানে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় সেটি, আর ভোল্টমিটার মানে যে যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয় সেটি। তাই দুটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবারে ভোল্টামিটার যেটা থাকবে সেটা হচ্ছে দুটি ধাতব পাত, যার একটা বলা হচ্ছে ক্যাথড আর হচ্ছে অ্যানোড। একটা পাত করা হচ্ছে ক্যাথড, একটা হচ্ছে অ্যানোড। একটি পাত যুক্ত থাকবে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে, আর একটি পাত যুক্ত থাকবে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে। যে পাতটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তাকে বলা হচ্ছে অ্যানোড, আর যে পাতটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ক্যাথড। ব্যাটারি লেখার যেটা হচ্ছে ব্যাটারির চিহ্ন হয় যে প্রকারে, যেখানে বড় দাগটিকে ধরায় ধনাত্মক প্রান্ত আর ছোট দাগটি ধরায় ঋণাত্মক প্রান্ত। তাহলে এখানে দুটি আমরা পাত নিলাম, যার মধ্যে যেটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, একটা অ্যানোড একটা ক্যাথড। এরপর ভাবো যে আমাদের করতে হবে জলের তড়িৎ বিশ্লেষণ। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ আমরা করব কি করে? শুধু জল হচ্ছে তড়িতের কুপরিবাহী। শুধু জল কিন্তু সহজে তড়িৎ পরিবহন করে না, খুব সামান্য পরিমাণ তড়িৎ পরিবহন করে, কারণ খুব সামান্য পরিমাণ সেটি আয়নে বিভাজিত হয়। তাই কি করা হয়? তাই জলের সঙ্গে সামান্য পরিমাণ অ্যাসিড মেশানো হয়। অ্যাসিড মেশালে কি দেখা যায়? জলের তড়িৎ পরিবহন করার ক্ষমতা, আয়নে বিভাজিত হয়ে তড়িৎ পরিবহন করার ক্ষমতা অনেক পরিমাণ বৃদ্ধি পায়। তখন জলটি H+ আর OH- আয়নে ভেঙে যায়। প্রকৃতপক্ষে ভাঙে H3O+ আর OH- আয়নে। তাহলে যখন জলটি ক্যাটায়ন ও অ্যানায়ন ভেঙে যাচ্ছে, তারপর কি হচ্ছে? এখানে দেখো, এখানে যেটা অ্যানোড মানে কি? সেটা প্লাস, আর ক্যাথোড মানে হচ্ছে মাইনাস। তাই কি দেখা যায় যে এখানে ক্যাটায়নকে আকর্ষণ করে ক্যাথোড আর অ্যানায়নকে আকর্ষণ করে অ্যানোড। তাই H+ আয়ন যায় ক্যাথোডে আর OH- আয়ন যায় অ্যানোডে। H+ আয়ন ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করে হাইড্রোজেন পরমাণু। দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে তৈরি হয় একটি হাইড্রোজেন অণু বা হাইড্রোজেন গ্যাস। আর OH- আয়ন অ্যানোডে যায়, একটি ইলেকট্রন বর্জন করে উৎপন্ন করে OH মূলক। চারটি OH মূলক নিয়ে তৈরি হয় 2 অণু জল আর 1 অণু অক্সিজেন। তাই আমরা ক্যাথোডে পাই হাইড্রোজেন
আর অ্যানোডে পাই অক্সিজেন। এই দুই প্রকার গ্যাস কিন্তু উৎপন্ন হয় এখানে। এবারে এই দুটি গ্যাসের আয়তনের অনুপাত কি হয়? যদি আমরা জলের যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লিখি, কি হবো? 2H2O সমান 2H2 প্লাস O2। অর্থাৎ জলের অর্থাৎ যদি দু আয়তন জলের তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, তাহলে উৎপন্ন হয় দু আয়তন হাইড্রোজেন আর এক আয়তন অক্সিজেন। অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তন অনুপাত হচ্ছে 2:1। যদি ভাবো 20 মিলিলিটার যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে 10 মিলিলিটার অক্সিজেন উৎপন্ন হবে। এবার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কিছু ব্যবহার। তড়িৎ বিশ্লেষণে যেটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে তড়িৎ লিপন। তড়িৎ লিপন কাকে বলা হয়? তড়িৎ লিপন বলতে আমরা কি বুঝি? অনেক ক্ষেত্রে কি দেখা যায়, ভাবো যে একটি যে ধাতু আছে, একটি যেটি দেখতে হয়তো অত সুন্দর নয়, যেমন 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 দেখালো, একটাও দেখালো লোহা, যে লোহার দ্রব্য আছে, তাহলে শুধু লোহার দ্রব্য দেখতে হয়তো ভালো লাগে না, তাহলে কি করা হলো, তারপর অন্য একটা ধাতুর প্রলেপ দেওয়া হলো, সোনা বা রূপোর প্রলেপ দেওয়া হলো, দেখতে তাহলে সেটা সুন্দর লাগলো। যেমন যে বিভিন্ন রকম যে গয়নাগাটিগুলো, অনেক ক্ষেত্রে কী করা হয়, তার উপর যে অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়, তা সেটি অনেক বেশি সুন্দর লাগে। এছাড়াও কি, যে প্রলেপ দেওয়ার ফলে কি দেখা যায়, যে সেই পদার্থটি বেশি টেকসই হয়, অর্থাৎ সেটির যে অনেক দীর্ঘদিন কিন্তু সেটা ঠিক মতো থাকে। তাহলে যেটা এই জন্য কী করা হয়, এই জন্য যে একটা ধাতু পদার্থের উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়। আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় যখন একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়া হয়, তখন তা করা হচ্ছে তড়িৎ লেপন। তাহলে তড়িৎ লেপন প্রক্রিয়াটা ঘটে কিভাবে আমরা দেখব। ধাতব পাত, এটা হচ্ছে কাচের পাত্র, এখানে আমরা ক্যাথোডে নেব সেই পদার্থটি যার উপর প্রলেপ দেওয়া হবে, আর অ্যানোডে নেব সেই পদার্থটি যেটির প্রলেপ দেওয়া হবে। যেমন ভাবো, যদি লোহার উপর ভাবো যে আমরা 10টার প্রলেপ দিতে চাই, তা লোহার উপর 10টা প্রলেপ দিতে কি আমরা করব, লোহাকে রাখবো ক্যাথোডে আর 10টা রাখবো অ্যানোডে। আর জলীয় দ্রবণ যেটা জলীয় দ্রবণ রূপে নেব 10টার একটি লবণ, যেমন দেখালো জিঙ্ক সালফেট, ZnSO4। তাহলে এটা হচ্ছে অ্যানোড, এটা ক্যাথোড। এটা প্লাস, এটা মাইনাস। তাহলে কি হবে, তাহলে যেহেতু 10টার পাতের সঙ্গে যেহেতু প্লাস প্রান্ত যুক্ত, তাহলে কি দেখাবে, এখানে 10টা ইলেকট্রন বর্জন করে Zn2 প্লাস হয়ে চলে আসবে দ্রবণের মধ্যে। আবার দ্রবণে আছে জিঙ্ক সালফেট, ভেঙে যাবে কি রূপে,
Zn2 প্লাস আর SO4 ডবল মাইনাস M। ফলে দ্রবণের Zn2 প্লাস আয়ন গাঢ়ত্ব বাড়ছে। এখন এই Zn2 প্লাস কি দেখাবে, যে এইদিকে যেহেতু যেহেতু লোহার পাতটি যুক্ত আছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে, তাই এখানে কিন্তু ইলেকট্রনের গাঢ়ত্ব হবে বেশি। তাই ইলেকট্রন আকর্ষণ কি দেখাবে, Zn2 প্লাস চলে আসবে এই লোহার পাতের কাছে। লোহার পাতের কাছে এসে Zn2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করবে, উৎপন্ন হবে Zn বা জিঙ্ক। আর জিঙ্কে যখন পরিণত হবে তখন সেটি কিন্তু এই লোহার পাতের উপর কিন্তু যে অবস্থান করবে, অর্থাৎ এখান থেকে দস্তাটা এখানে লোহার পাতের উপর কিন্তু একটা আস্তরণ ফেলছে, যাকে বলা হয় তড়িৎ লেপন। লোহার উপর যখন যে দস্তার প্রলেপ যখন পড়া হয়, তাহলে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে গ্যালভানাইজেশন। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এই গ্যালভানাইজেশন প্রক্রিয়া কিন্তু ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র লোহার উপর দস্তা প্রলেপ নয়, এছাড়াও তো অন্য কোনো হাতের উপর আরেকটা হাতে প্রলেপ দেওয়া যেতে পারে। যেমন দেখালো আগে বললাম যে কোনো ধাতুর হয়তো যে সৌন্দর্য বাড়ানোর জন্য তার উপর রূপো বা সোনার প্রলেপ দেওয়া হয়। তাহলে যখন প্রলেপ দেওয়া হয় তখন আমরা কোন জিনিসটাকে কোথায় ব্যবহার করবো, ক্যাথোডে কি, অ্যানোডে কি, আর তড়িৎ বিশ্লেষক পদার্থ রূপে কি। ক্যাথোডে তো আগে বললাম সেই পদার্থ রাখবো যার উপর প্রলেপ দেওয়া হবে, অ্যানোডে সেই পদার্থটি যার প্রলেপ দেওয়া হবে, আর তড়িৎ বিশ্লেষক পদার্থ রূপে কি নেব, যার প্রলেপ দেওয়া হচ্ছে তার একটি লবণ। যেমন দেখালো লোহার উপর দেখালো হয়তো আমরা প্রলেপ দিতে চাই রূপোর, লোহার উপর যদি রূপোর প্রলেপ দিতে চাই তাহলে আমরা কোনটা কোথায় ব্যবহার করবো, রূপা অ্যানোডে, লোহা ক্যাথোডে। আর তড়িৎ বিশ্লেষক পদার্থ কি ব্যবহার করবো, রূপার একটি লবণ যেমন পটাশিয়াম অর্গেন্টোসাইনাইড। যদি লোহার উপর দেখালে আমাদের সোনার প্রলেপ দিতে হয় তখন অ্যানোডে সোনা নেবো, আর তড়িৎ বিশ্লেষক রূপে তখন নেবো পটাশিয়াম অরোসাইনাইড। যদি নিকেলে প্রলেপ দিতে হয় তখন তাহলে অ্যানোডে নিকেল, আর তড়িৎ বিশ্লেষক নেবো নিকেল সালফেট। এবার দেখো যেটা আমাদের খাদ্য লবণ মানে কি, NaCl। NaCl এর তড়িৎ বিশ্লেষণ ঘটাতে হলে তো সেখানে আমরা কিভাবে ঘটাবো, যদি আমাদের NaCl এর তড়িৎ বিশ্লেষণ ঘটাতে হয়। দেখো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কিন্তু সহজে ঘটে না। এমনিতে সোডিয়াম ক্লোরাইড কে জলে দিলে সেটি ভেঙে যায় Na প্লাস আর Cl মাইনাস আয়নে বিভক্ত হয়ে যায়। কিন্তু যদি আমরা এর জলীয় দ্রবণ নিই তাহলে কি দেখা যায়, এখানে দেখালো হয়তো অ্যানোড আর ক্যাথোড থাকলো, প্লাস হলো এটা মাইনাস হলো। নিলাম NaCl এর জলীয় দ্রবণ, তাহলে কি দেখাবে, যেমন NaCl টি ভাঙলো Na প্লাস ও Cl মাইনাস আয়ন রূপে, জলও ভেঙে যায় H প্লাস আর OH মাইনাস আয়ন রূপে। আর H প্লাসের ইলেকট্রন গ্রহণের প্রবণতা Na প্লাসের তুলনায় অনেক বেশি। Na প্লাস কিন্তু কখনোই সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না,
তাই ক্যাথোডে Na প্লাসের পরিবর্তে H প্লাস চলে যাবে, আর অ্যানোডে Cl মাইনাস আয়নের পরিবর্তে OH মাইনাস আয়ন চলে যাবে। তাই কি দেখা যাবে যে NaCl এর তড়িৎ বিশ্লেষণ পরিবর্তে হবে জলের তড়িৎ বিশ্লেষণ, যা আমাদের কাম্য নয়। তাই যদি খাদ্য লবণের তড়িৎ বিশ্লেষণ ঘটাতে হয় তাহলে কি দেখা যায় যে আগে উচ্চ উষ্ণতায় খাদ্য লবণকে গলানো হয়, গলিয়ে পর সেই গলিত যে পদার্থটি পাওয়া যাচ্ছে তার তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় যাতে জলের উপস্থিতি না থাকে। অর্থাৎ তখন জল না থাকায় শুধুমাত্র NaClটি বিবাহিত হবে Na প্লাস আর Cl মাইনাস আয়ন রূপে। আর যদি অন্য কোনো আয়ন নাই তাই Na প্লাস আয়ন যাবে ক্যাথোডে, গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করবে Na, আর Cl মাইনাস আয়ন যাবে অ্যানোডে, একটি ইলেকট্রন গ্রহণ করে বর্জন করে উৎপন্ন করবে Cl, দুটি Cl নিয়ে Cl2। তাই ক্যাথোডে সোডিয়াম ধাতু আর অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এবার দেখো যে যেটা যে তড়িৎ বিশ্লেষণের আর যেটা ব্যবহার হয় সেটা কি হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের জন্য তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। আকরিক মানে কি? আকরিক বলতে কি বোঝায়? আকরিক মানে হচ্ছে যে সেই সব খনিজ পদার্থ যার থেকে সহজে আর কম ব্যয়ে ধাতু নিষ্কাশন করা যায়, সেই পদার্থ বলা হচ্ছে ওই ধাতুর আকরিক। কিন্তু আকরিকের মধ্যে কি দেখা যায়, শুধু সেই ধাতু নয়, তার সঙ্গে আরো অনেক অশুদ্ধি মিশে থাকে। তাহলে সেই অশুদ্ধিগুলোকে বাদ দিয়ে আমাদের ধাতুকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এই জন্য আমরা কি করি, কি করতে হয়, অ্যানোডে নেওয়া হয় ধাতুর আকরিক, আর ক্যাথোডে বিশুদ্ধ ধাতব পাত। যেমন দেখো আমাদের কপারের আকরিক থেকে কপার বের করতে হবে, তাই আমরা অ্যানোডে নিলাম কি কপারের আকরিক, আর ক্যাথোডে বিশুদ্ধ কপার পাত। আর তড়িৎ বিশেষ পদার্থ রূপে নিলাম কপার সালফেটের জলীয় দ্রবণ। এরপর কি দেখাবে, যেহেতু কপারের আকরিকের যে পাতটা সেটা যুক্ত আছে ক্যাথোডের সঙ্গে, যে সেটা যুক্ত আছে অ্যানোডের সঙ্গে, তাই কি দেখাবে যে ব্যাটারি এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, তাই এখানে ইলেকট্রন ঘাটতি হবে। তাই এখানে যে ধাতু আছে কপার আছে সেটি ইলেকট্রন বর্জন করে Cu++ রূপে দ্রবণ চলে আসবে। আর দ্রবণ আগে দিকে আছে CuSO4, এটা ভেঙে যাবে Cu++ আর SO4 ডবল মাইনাস আয়নে। এরপরে যে Cu++ আয়নটা কি, যে এই অ্যানোডের এই ক্যাথোডের আকর্ষণে চলে আসবে কোথায়, এখানে। দ্রবণে যদিও এছাড়াও জল থাকবে, জল ভেঙে যাবে H+ আর OH- আয়নে, কিন্তু H+ এর তুলনায় Cu++ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই Cu++ চলে যাবে এই বিশুদ্ধ কপার পাতের কাছে, আর এখানে ইলেকট্রন গ্রহণ করে কপার পরিণত হয়ে এই পাতের উপর কিন্তু আস্তরণ সৃষ্টি করবে। অর্থাৎ যেখানে কপার পাতটি ছিল তারপর আরো কপার কিন্তু জমা হবে। তাই ধীরে ধীরে কি দেখাবে, এই পাতটি মোটা হবে আর ধীরে এই পাতটি পাতলা হতে শুরু করবে।
এমন হতে 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 একটা সময় কি দেখাবে যে এখান থেকে সমস্ত কপার এখানে চলে গেছে, এখানে শুধু অশুদ্ধি পদার্থগুলো পড়ে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যেসব অশুদ্ধি পদার্থ পড়ে আছে তার মধ্যে কিন্তু অনেক মূল্যবান ধাতুও থাকে। এই সব যে অশুদ্ধিগুলোকে বলা হয় খনিজ মল, এতে বলা হয়। তাহলে এইভাবে আকরিক থেকে ধাতু নিষ্কাশন, সেটা হচ্ছে কিন্তু তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার। এছাড়াও যে কোনো ধাতব পদার্থকে বিশুদ্ধিকরণের জন্য সেই ক্ষেত্রে কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। যেমন দেখা যায় তো একটা ধাতুর মধ্যে অশুদ্ধি লুকিয়ে আছে, যেমন আকরিকটাই, এটা বিশুদ্ধ করতে হবে, তার জন্য কি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তাহলে এটা হলো আজকের অধ্যায় তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। যদি এটি ভালো লাগে তা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি কিছু সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ। নমস্কার।